আপনি জানেন কি ত্রিপুরার রাজারা যে ভাষায় রাজ্য শাসন করতেন সেই ভাষা সাধারণ মানুষ বুঝতেই পারত না। তাহলে প্রশ্ন হলো, রাজারা কোন ভাষায় কথা বলতেন আর কেনই বা সেই ভাষা তারা বেছে নিয়েছিলেন? আজ আমরা জানব সংস্কৃত কিভাবে ত্রিপুরার রাজগৌরব ও ধর্মের ভাষা হয়ে উঠেছিল আদি মাণিক্য শাসনকালে। ত্রিপুরার প্রাচীন ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে রাজাদের প্রথম ও প্রধান রাজকীয় ভাষা ছিল সংস্কৃত। ভারতীয় উপমহাদেশে সংস্কৃত শুধু একটি ভাষা নয়, বরং এটি ছিল রাজনৈতিক ক্ষমতা, ধর্মীয় মর্যাদা এবং সাংস্কৃতিক উচ্চতার প্রতীক। ত্রিপুরার রাজারা নিজেদের বৈধ হিন্দু শাসক হিসাবে প্রতিষ্ঠিত করতে সংস্কৃত ভাষাকে গ্রহণ করেছিলেন। ফলে রাজদরবার, মন্দির, দানপত্র ও শিলালিপিতে সংস্কৃত প্রাধান্য পায়। তাহলে এই সংস্কৃত ব্যবহারের প্রেক্ষাপট কি ছিল? প্রাচীন ভারতে যেসব রাজ্য নিজেদের আর্য ও ক্ষত্রিয় পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা প্রায় সকলেই সংস্কৃত ভাষাকে ব্যবহার করেছে। গুপ্ত যুগ থেকে শুরু করে পাল, সেন এবং দক্ষিণ ভারতের চোল, পাণ্ড্য রাজাদের মতো ত্রিপুরার রাজাদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যায়। কেননা ক্ষত্রিয় হওয়ার পরিচয় গ্রহণ করত এই সংস্কৃত। সংস্কৃত ব্যবহারের মাধ্যমে রাজারা নিজেদের দেবতাদের প্রতিনিধি হিসাবে তুলে ধরতেন, অর্থাৎ ডিভাইন অরিজিন অফ কিংডম, এবং প্রজাদের উপর একটা ধর্মীয় বৈধতা প্রতিষ্ঠা করতে তারা সচেষ্ট ছিলেন। ত্রিপুরার রাজারা মূলত আদিবাসী তিপ্রা জনগোষ্ঠী হলেও হিন্দু ব্রাহ্মণ্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের হিন্দু রাজা হিসাবে পরিচিতি প্রদান করেন এবং প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হন। এই আত্মপরিচয়ের প্রধান হাতিয়ার ছিল সংস্কৃত ভাষা। তাহলে আমরা এগুলি কোথায় পাই? ত্রিপুরার শিলালিপি ও তাম্র শাসনের সংস্কৃতের ব্যবহার, ত্রিপুরা থেকে প্রাপ্ত বহু ঐতিহাসিক দলিল সংস্কৃত ভাষায় ব্যবহার দেখা যায়। বিশেষভাবে উল্লেখযোগ্য তাম্র শাসন বা কপার প্লেট গ্রান্টস, শিলালিপি বা ইনস্ক্রিপশন এবং মন্দিরে উৎসর্গ লিপিগুলি সবই ছিল সংস্কৃত। এই দলিলগুলিতে রাজাদের নাম, বংশ পরিচয়, দানের বিবরণ, দেবতাদের স্তোত্র ইত্যাদি সবই সংস্কৃত ভাষায়। উদাহরণস্বরূপ যদি বলা যায়, রাজা ধর্মমাণিক্য, বিজয় মাণিক্য প্রমুখ শাসকের তাম্র শাসনের সংস্কৃত শ্লোক ব্যবহার করা হয়েছে। এতে রাজাকে ধর্মের রক্ষক, বিষ্ণুর প্রতিনিধি বা শিব ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। ডিসি সরকার তার সিলেক্ট ইনস্ক্রিপশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে ত্রিপুরার শিলালিপিগুলিকে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ সংস্কৃত নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। আর তার একটা বড় প্রমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে রাজমালা এবং সংস্কৃতের ব্যবহারের ক্ষেত্রে। ত্রিপুরার রাজবংশের ইতিহাস গ্রন্থ হলো রাজমালা। বলা হয় মাণিক্য রাজাদের ইতিহাস হলো রাজমালা এবং ত্রিপুরার প্রাচীন ইতিহাস জানার প্রধান উৎস রাজমালা। রাজমালার প্রাচীন অংশ সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত। এতে রাজাদের উৎপত্তিকে পৌরাণিক বংশের সঙ্গে যুক্ত করা হয়েছে, যেমন সূর্য বংশ বা চন্দ্র বংশের সঙ্গে। রাজমালায় সংস্কৃত ব্যবহারের মাধ্যমে দুটি উদ্দেশ্য পূরণ হয়েছিল ওই সময়: রাজাদের ঐশ্বরিক ও পৌরাণিক বৈধতা প্রতিষ্ঠা, রাজ্যকে ভারতীয় মূলধারার ইতিহাসের অংশ হিসাবে উপস্থাপন করা। আর এটি পরিষ্কারভাবে বোঝা যায় যে সংস্কৃত ছিল রাজাদের আত্মপ্রচার ও রাজনৈতিক আদর্শের প্রধান ভাষা। এই ক্ষেত্রে আমরা যেমন সংস্কৃতের প্রাসঙ্গিকতা খুঁজে পাই, তেমনি ধর্মীয় ক্ষেত্রেও কিন্তু সংস্কৃতের একটা যথেষ্ট ভূমিকা আমরা লক্ষ্য করেছি। ত্রিপুরার রাজারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন।
রাজদরবারে ব্রাহ্মণ পুরোহিতদের মাধ্যমে যজ্ঞ, পূজা ও মন্ত্র উচ্চারণ হতো, যা সম্পূর্ণ সংস্কৃতে সম্পন্ন হতো। মন্দির নির্মাণ, দেবমূর্তি প্রতিষ্ঠা ও ধর্মীয় দানের ক্ষেত্রেও সংস্কৃত ভাষায় শ্লোক উৎকীর্ণ করা হতো। এই প্রথা রাজাকে ধর্মের রক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করত এবং প্রজাদের মনে শাসকের প্রতি ধর্মীয় আনুগত্য সৃষ্টি করত। ফলে সংস্কৃত ভাষা রাজনৈতিক ক্ষমতার একটি কার্যকর হাতিয়ার হয়ে ওঠে। আজকের দিনে ভাষা নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাহলে কিরাত জনগোষ্ঠী, যারা তিবেত বর্মা জনগোষ্ঠী অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠী, তাদের একটা ব্যক্তিগত ভাষা, একটা প্রশাসনিক ভাষা আর একটা প্রতিষ্ঠা করার ভাষা, এই তিন ধরনের ভাষা তাদের রাজ্য গঠনের ক্ষেত্রে কার্যকারিতা দান করেছিল। সংস্কৃত এবং রাজগৌরব ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃত ভাষা ব্যবহারের ক্ষেত্রে রাজারা নিজেদের কেবল শাসক নয়, বরং সভ্যতা ও সংস্কৃতির ধারক হিসাবে তুলে ধরেছেন। শিলালিপিতে ব্যবহৃত অলঙ্কারপূর্ণ শব্দচয়ন, দীর্ঘ সমাসযুক্ত বাক্য ও কাব্যিক রীতি রাজাদের গৌরব বৃদ্ধি করত। আর উদাহরণস্বরূপ যদি আমরা বলি, রাজাদের উপাধিগুলিও কিন্তু সংস্কৃতের পৃষ্ঠপোষকতার একটা চিহ্ন বহন করে। মহারাজাধিরাজ, ধর্মরাজ, পরম ভট্টারক, এইসব উপাধি সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষায় আমরা দেখতে পাই না। সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব, যদিও সংস্কৃত ছিল রাজকীয় ভাষা, কিন্তু সাধারণ মানুষ এই ভাষা বুঝতো না। সংস্কৃত ছিল মূলত শিক্ষিত ব্রাহ্মণ ও রাজদরবারের সীমিত শ্রেণীর ভাষা। ফলে সংস্কৃত ব্যবহারের মাধ্যমে রাজা ও প্রজার মধ্যে একটা সামাজিক দূরত্ব তৈরি হতো, যা শাসন ব্যবস্থাকে আরো কর্তৃত্ববাদী করে তুলেছিল। এই কারণে পরবর্তী সময়ে প্রশাসনিক প্রয়োজনে বাংলা ভাষা জনপ্রিয় হয়, কারণ বাংলা ছিল সাধারণ মানুষের বোধগম্য। আর এই ক্ষেত্রে যদি আমরা ঐতিহাসিক মূল্যায়ন করি, তাহলে কি দাঁড়ায়? ঐতিহাসিকদের মতে ত্রিপুরা সংস্কৃত ভাষা ব্যবহারের মূল সাংস্কৃতিক ও রাজনৈতিক কৌশল ছিল। এটি রাজাদের আদিবাসী পরিচয় ঢেকে দিয়ে ভারতীয় হিন্দু রাজাদের ধারায় যুক্ত করেছিল। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কিরাতজন কীর্তি গ্রন্থে উল্লেখ করেন যে উত্তর পূর্ব ভারতের বহু আদিবাসী রাজবংশ সংস্কৃত গ্রহণ করে নিজেদের আর্য ঐতিহ্যের সঙ্গে যুক্ত করতে সচেষ্ট হয়, আর ত্রিপুরা এর অন্যতম উদাহরণ ছিল। ত্রিপুরার রাজাদের ক্ষেত্রে সংস্কৃত ছিল কেবল একটি ভাষা নয়, বরং এটি ছিল রাজশক্তির প্রতীক। শিলালিপি, তাম্রশাসন, রাজমালা ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে সংস্কৃত রাজাদের ঐশ্বরিক বৈধতা, রাজনৈতিক কর্তৃত্ব ও সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিল। যদিও সাধারণ জনগণের জীবনে সংস্কৃতের ব্যবহার ছিল সীমিত, তবুও রাজকীয় ইতিহাসে এর ভূমিকা ছিল মৌলিক এবং অপরিহার্য। অতএব বলা যায় যে ত্রিপুরার রাজভাষার ইতিহাসে সংস্কৃত ছিল রাজগৌরব ও ধর্মীয় ক্ষমতার প্রধান ভাষা, যা রাজাদের শাসনকে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈধতা প্রদান করেছিল। তাহলে সোজা কথায় কি বলা যায়? সংস্কৃত ছিল ত্রিপুরার রাজাদের ক্ষমতার ভাষা, ধর্মের ভাষা। রাজগৌরব প্রতিষ্ঠার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল এই সংস্কৃত। আপনি যদি ত্রিপুরার ইতিহাস সম্পর্কে সহজ ভাষায় জানতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।